ঠিক করেছি আজকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব। সংসারের জন্য অনেক কিছু কিনতে হবে, কিচেনের জন্য র্যাক কিনতে হবে, কিছু প্লেট কিনতে হবে, বাটি কিনতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে সেই জিনিসটা তো পাওয়াই যায় না, উল্টো আরও কষ্ট পেতে হয়। অনেক আপুরাই অনেক কথা বলে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, কিন্তু আমার পছন্দের আপুরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক উৎসাহিত করে। আমি ঠিক করেছি একদিন আমার পছন্দের আপুদের নাম বলবো। দেখো তো কেমন হয়েছে জামাগুলো। আমি তোমাদেরকে জামাগুলো খুলে দেখাচ্ছি। আসলে কি জানো, ব্যবহারেই বংশের পরিচয়। যার ব্যবহার ভালো নিঃসন্দেহে তার বংশটা অনেক ভালো। আসলে অনেকে বলে যে বাচ্চা বাচ্চা বেশি হলে কষ্ট যন্ত্রণা, কিন্তু কষ্টের পাশাপাশি সুখও আছে। বাচ্চা বেশি হলে কষ্ট যেমন হয়, সুখ কিন্তু তার থেকে অনেক বেশি হয়। এই মহিলার ছাড়াকে জোর করে চপড়ি খাওয়া ছিল, ব্যাপারটা আমার কাছে একটু অড লেগেছিল। বিপদ তো কখনো বলে কয়ে আসে না, তাই সবসময় আমাকে সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 9টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই কাকের তরকারিগুলো গরম করে নিচ্ছি। আজকে আর কোনো রান্না করবো না, কারণ কালকে 3 পদের তরকারি রান্না করেছিলাম, সেগুলো সব রয়ে গিয়েছে। শুধু শাকভাজিটা খাওয়া হয়ে গিয়েছিল, আর মাছের তরকারি আর ডিম ভুনা রয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে আমাদের সারাদিন হয়ে যাবে, আজকে রান্না না করলেও চলবে। ভেবেছিলাম কালকে যখন ভালো তরকারি রান্না করেছি বাবুরাবুকে দুপুরে খাবার দিয়ে দিই, কিন্তু উনি না করলো। উনি বলল শুক্রবারে নাকি ওনাদের অফিস থেকে খাওয়ায়, তো ওই দিন খাবার না নিলেও চলবে। আমি বললাম তুমি কি শিওর যে তোমাদের খাওয়াবে? উনি বলতেছে হ্যাঁ, যদি কাজের চাপ বেশি থাকে তাহলে খাওয়াবে, আর শুক্রবারে তো কাজের চাপ বেশি থাকে, শুক্রবারে ব্যস্ত থাকি বেশি, তখন কোম্পানি খাবারের খরচ দেয়। তো এই কারণে আমি আর কিছু বলিনি। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে খাবার না দিয়ে, এই খাবার দিয়ে আমাদের হয়ে যাবে, কারণ ওনাকে খাবার দিলে আবার আমাকে তরকারি রান্না করা লাগতো। যেহেতু রান্নার ঝামেলা নেই তাই আজকে রুটি বানিয়ে নিচ্ছি। তোমরা হয়তো বা ভাবতেছো যে আমি বলেছিলাম নাস্তা বানাবো না, তো আজকে বানাচ্ছি কেন? আজকে তো কোনো কাজ নেই, রান্না বান্নার কাজ নেই, তো নাস্তা তো বানানো যায় তাই না? তাছাড়া বাবুর আব্বুও চলে গিয়েছে। খুব বেশি রুটি বানাইনি, আমার জন্য 2টা পরোটা আর বাচ্চাদের জন্য 3টা রুটি বানিয়েছি। তো এগুলো করতে খুব বেশি কষ্ট হয়নি আমার। ঠিক করেছি আজকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব, ওদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। কোরবানি দিয়ে তো ওদেরকে নিয়ে কথা ঘোরা হয়নি, তো সেই ঘোরাটা বাকি ছিল। খুব বেশি টাকাও বানাতে হবে না, 2টা পরোটা বাচ্চাদের জন্য 3টা রুটি তোমাদেরকে তো বলেছিলাম। তো এগুলো করতে খুব বেশি কষ্ট হবে না। ছবি দেখতে যাব, কিন্তু হলে গিয়ে ছবি দেখা আর হলো না, কারণ যে ছবিটা আমরা দেখতে চাই সেই ছবিটা হলে নেই। হলে আছে কিন্তু স্টার সিনেপ্লেক্সগুলোতে ছবিটি নেই। তাণ্ডব ছবিটির শো কোনো স্টার সিনেপ্লেক্সে নেই। অনেক খুঁজেছি, পাইনি। একটা পেয়েছিলাম, সেটাও হারালাম। টাকা থাকা সত্ত্বেও সেই হলে টিকিটটা কাটতে পারলাম না। একটা ছবির জন্য বাচ্চাদেরকে নিয়ে হলে যাওয়ার কোনো মানেই হয় না। তবে উৎসব ছবিটা দেখা খুব ইচ্ছা আছে। এই ছবিটা নাকি অনেক ভালো হয়েছে, ছবিটা এখনও হলে চলতেছে। স্টার সিনেপ্লেক্সগুলোতে এই ছবির শো আছে। তো ভাবতেছি পরে ছবিটা বাচ্চাদেরকে নিয়ে দেখে আসবো। আগে বাচ্চাদেরকে নিয়ে শিশু মেলায় ঘুরে আসি, যেহেতু শিশু মেলায় ঘোরার প্ল্যান করেছি। তাছাড়া খরচও বেশি, তাই এখানেই আগে ঘুরবো। তারপর যদি সুযোগ হয়, টাকা হয়, তাহলে বাচ্চাদেরকে নিয়ে স্টার সিনেপ্লেক্সে গিয়ে একটা ছবি দেখে আসবো। তাণ্ডব ছবিটা আমি সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখে আসবো, আর উৎসব ছবিটা স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখে আসবো বাচ্চাদেরকে নিয়ে। সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতে তাণ্ডব ছবি চলতেছে, ওখানকার পরিবেশ কেমন তা তো আমি জানি না। আমি ওখানে কবে যে গিয়েছিলাম একবার মনে নেই, তো ওখানে আমি একা গিয়ে দেখে আসবো। বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাব না। শিশু পার্কে যাওয়া আর বাচ্চাদেরকে নিয়ে হলে গিয়ে উৎসব ছবি দেখা, এই 2টা কাজ করলেই বাচ্চাদেরকে নিয়ে আমার ঘোরা আপাতত শেষ। এই বছরে ওদেরকে নিয়ে আর কোথাও ঘুরবো না, একেবারে আগামী বছর ঈদে ঘুরতে যাব। আর ওদের জন্য দামি জামা কাপড়ও কিনবো না। হ্যাঁ, বাসায় পরার জন্য কাপড় কিনতে পারি, দামি জামা কাপড় আবার ঈদের সময় কিনবো। তোমরা তো জানো আমি কত কষ্ট করে টাকা পয়সা জমাই। বাবুরাবু আমাকে একটা টাকাও দেয় না, আমি এদিক সেদিক করে কষ্ট করে টাকা জমাই। তো সংসারে অনেক কিছু কেনা বাকি আছে, তো সেগুলো কিনতে হবে। এই 2 জায়গায় ঘুরে আর ঘোরাঘুরি করবো না। সংসারের জন্য অনেক কিছু কিনতে হবে, কিচেনের জন্য র্যাক কিনতে হবে, কিছু প্লেট কিনতে হবে, বাটি কিনতে হবে, আমার জন্য বোরখা কিনতে হবে। আমার বোরখার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। জুতা কিনতে হবে, পায়জামা কিনতে হবে, মনে করে যে অনেক খরচ। তো টুকটুক করে টাকা জমিয়ে এগুলো কিনবো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েদের বাসায় পরা কাপড় নেই, বিশেষ করে আমার ছোটো 2 মেয়ের প্যান্ট নেই, ওদের জন্য প্যান্ট কিনতে হবে। তারপর ওদের কাপড় রাখার জন্য একটা বাক্স কিনতে হবে, কারণ এই ডয়ারে জানসারে কাপড় রাখি তো ওখানে আসলে জায়গা হয় না। তো ভাবতেছি একটা কন্টেনার কিনবো আরএফএলের, ওই কন্টেনারের ভিতরে সাওয়াদে এবং জেনারেল জামা কাপড় রাখবো। বাবু এগুলোর কিছুই আমাকে কিনে দিবে না, শুধু শুধু ওনাকে বলেও কোনো লাভ নেই। উল্টো মেজাজটা গরম হবে, এনার্জি ক্ষয় হবে আর সময় নষ্ট হবে। তাই ওনাকে বলে এসব ঝামেলা আর পড়তে চাই না। আমি নিজে টাকা জমিয়ে এগুলো কিনে নিব। এগুলো কিনতে আমার অনেক কষ্ট হবে, তারপরেও কিনতে হবে। যা যা লাগবে সব আমাকে কিনতে হবে। আমি টিউশনি খুঁজতেছি, যদি টিউশনি পাই তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু কেনা হয়ে যাবে। আর যদি টিউশনি না পাই তাহলে একটু কষ্ট হবে, তারপরেও আমি আমার বাচ্চাদের জিনিসপত্র কেনার চেষ্টা করব। এর মাঝখানে বাবুরাবু যদি মাছ কিনে না আনে তাহলে মাছ কিনে নিব। তোমাদেরকে তো বলেছিলাম পাঙ্গাস মাছ খাওয়ার খুব ইচ্ছা আমার, তো পাঙ্গাস মাছ কিনবো। আর চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে শাপা তরকারি রান্না করার খুব ইচ্ছা, তো সেটাও করে নিব। বাবুরাবুকে বলতে বলতে সাবধান এসেছে, কিন্তু চিংড়ি মাছ আনার খবর নেই। বললাম অল্প করে টাকা দিয়ে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসো, সেটা উনি করলো না। নারিকেল বাসায় আসে, ওনাকে অনেক বলেছি কিন্তু কোনো কাজ হয়নি, তাই ওনাকে আর কিছু বলবো না। আমি নিজেই সব কিছু কিনে রান্না করে নিব। আমার যেটা খেতে মনে চায় আমি কষ্ট করে টাকা জমিয়ে কিনে রান্না করে খাবো। কারো কাছ থেকে সেটা পাওয়ার আশা নিয়ে বসে থাকবো না, নিজের ইচ্ছা নিজেকেই পূরণ করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে সেই জিনিসটা তো পাওয়াই যায় না, উল্টো আরও কষ্ট পেতে হয়। আজকে স্কুলে একটা আন্টিকে দেখলাম তাল কিনতে, তো তালটা কি সুন্দর ছিল, কত বড় তাল ছিল। তালটার দাম নাকি 100 টাকা নিয়েছে। তো তাল বের হয়েছে, তালের গন্ধ শুনে তো আমি পাগল হয়ে গেছি। গতবারে তো অনেক কষ্ট করে তাল কিনে পিঠা বানিয়ে খেয়েছিলাম একদম শেষের দিকে, বাট এবারে সে ভুল আর করবো না। এবারে আমি আগে ভাগে তাল কিনে তালে পিঠা বানিয়ে খাবো। শুধু কি তালে পিঠা, বিভিন্ন রকমের আইটেমের তালে পিঠা বানিয়ে খাবো। তারপরে আবার তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। এটা ভেবেই তো আমার জিভে জল চলে আসতেছে। বাচ্চারা তালে পিঠা খায় না, কিন্তু সাওদা খায়। সাওদা যখন পেটে ছিল তখন আমার তালে পিঠা খাওয়ার খুব ক্রেভিং ছিল, এই কারণে সাওদা তালে পিঠা খায়। জায়ান্টসরা তো খায়ই না। এই দেখো এত কিছু কিনবো বলতেছি, আর যেটা মেন জিনিস সেটাই বলতেছি না। এই যে ঘর মুছতে পারি না, ঘর মোছার মপ নেই, সেটাও তো কিনতে হবে। একটা মপ কিনতে গেলে তো কত টাকা লাগে। তারপর আবার ঘরে ঝুঁঝাগুলো ময়লা হয়ে আসে, এগুলোও সাফ করতে হবে। একটা লম্বা ঝুঁঝা কিনতে হবে, ঝাড়ু কিনতে হবে। মনে করো যে কেনা শেষ নেই। সংসারের খরচ যে কত এটা তো তোমরা জানোই, সংসারের খরচ কম না। পুরুষ মানুষের কতটুকু নিয়ে আসে, টুকটাক যা কিছু লাগে এসব মেয়েরাই নিয়ে আসে, পুরুষ মানুষ এগুলো আনে না। কাপড় চোপড়গুলো হুলপাটা দিয়ে ভিজিয়ে রাখতেছি, বহুদিন ধরে কাপড় চোপড় ভিজানো হয় না। বাচ্চাদের কাপড় চোপড় অনেকগুলো জমে গিয়েছে। কাপড় চোপড় পাউডার দিয়ে ভিজিয়ে না রাখলে উনি জীবনও কাপড় ধুবে না। খুব সমস্যা হলে ওনার কাপড়গুলো উনি সাবান দিয়ে ধুয়ে দিবে, কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় ধুবে না। সেই কাজটা আমাকেই করতে হবে। প্রতিদিন আসলে কাপড় ভিজানো সম্ভব হয় না, এই কাজ সেই কাজ আর মনেও থাকে না, তাই একটু বেশি করে কাপড় চোপড় ভিজিয়ে রাখতেছি। বাবু সব ধুবে কি না সন্দেহ আছে, দেখি কী করে উনি। যদি উনি না ধোয় তাহলে আমি ধুয়ে দিব। কাপড় চোপড় জমে রাখা যাবে না, জমে রাখলে গন্ধ হয়ে যায়। আমার প্রিয় লোকে আপুরা এবং ভাইয়েরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অনেক আপুরাই অনেক কথা বলে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, কিন্তু আমার পছন্দের আপুরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক উৎসাহিত করে। আমি ঠিক করেছি একদিন আমার পছন্দের আপুদের নাম বলবো, যারা আমাকে প্রথম থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন, এবং আমি জানি ভবিষ্যতে ওরা আমাকে সাপোর্ট করবে। ওরা আমাকে অনেক ভালোবাসে, আমিও ওদেরকে অনেক বেশি ভালোবাসি। চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও আপলোড করার, জানি না কতটুকু করতে পারবো। মাঝে মাঝে হতাশ হয়ে যাই, কাজ করতে পারি না, আবার মাঝে মাঝে সময়ও হয় না। তারপরেও চেষ্টা করতে হবে। আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করা মিস দেওয়া যাবে না, না হলে আমি অনেক সমস্যায় পড়ে যাব। তাছাড়া ভিউজ কমে গেলে কাজ করার আগ্রহ চলে যায়, আমারও ঠিক সেরকম হয়েছে। আমি আর ভিউজের দিকে তাকাবো না, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব। এটা ছাড়া আমার আর কোনো গতি নেই। কাপড় চোপড়গুলো ভিজানো হয়ে গিয়েছে, এখন নাকি খিচুড়ি খাইয়ে দিব। বেচারা অনেকক্ষণ ধরে না খেয়ে আসে। যখন রুটি খেয়েছিলাম তখন ওকে একটু দুধ খাইয়েছিলাম, তারপরে তো অনেক সময় চলে গিয়েছে। ও একটু খিচুড়ি খায়, খিচুড়ি স্যার আর কিছু খায় না। রুটি দিলে রুটি খায়, পরোটা খায় না। আর লুডুস সে খায় না, ওকে অনেক চেষ্টা করেছি লুডুস খাওয়ানোর, লুডুস অল্প একটু খেয়ে আর খায় না, তাই সে চেষ্টা আর করি না। ওকে শুধু খিচুড়ি খাওয়াই, ও একটু একটু করে খিচুড়ি খায়। সেটাই ওর জন্য ভালো, যেটা খায় সেটাই বাচ্চাদেরকে খাওয়াতে হবে, জোর করে কোনো খাবার খাওয়ানো উচিত না।
তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি ওকে সুজি খাওয়াই। যখন দেখি যে খিচুড়ি নেই তখন ওকে সুজি বানিয়ে খাওয়াই। সুজি বানানো তো সহজ আর সময়ও লাগে না, তাই তখন ওকে সুজি বানিয়ে খাওয়াই। ওকে সুজি বা খিচুড়ি বানাতে গেলে সমস্যায় পড়ে যাই। সাউদা সেগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ভাত তো খাবেই না, জোর করে ভাত খাওয়ানো লাগে, ও এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো ওকে এগুলো খাওয়াবো কীভাবে বলো? এগুলো খেলে কি আর ওর পেট ভরবে? ওকে তো ভাত খাওয়াতে হবে। তারপর আমি ওকে অল্প করে খাইয়ে দেই। আপুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, ওই যে আমি যে পায়জামা কিনেছিলাম না, যে পায়জামাগুলো আমার ফিটিং হয় না বা পরতে আমি আনইজি ফিল করি, ওই পায়জামাগুলো আমি চেঞ্জ করে আবার পায়জামা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু সেগুলো আমার কাছে পরতে ভালো লাগেনি, তাই ওগুলো ফেরত দিয়ে জামা নিয়ে এসেছি। জামাগুলো ভালোই, আমার পছন্দ হয়েছে। একটা জামা ছিল না, সেই জামার মাপে সবগুলো নিয়ে এসেছি। এই জামাটার মাপে সবগুলো নিয়ে এসেছি। এই জামাটা আমার মোটামুটি ফিটিং হয়, এটার মাপেই বাকি জামাগুলো নিয়ে এসেছি। দেখো তো কেমন হয়েছে জামাগুলো। আমি তোমাদেরকে জামাগুলো খুলে দেখাচ্ছি। জামা কিনেছি 3টা, আগে ছিল একটা, তো সব মিলিয়ে এখন আমার জামা হলো 4টা। দোকানদার লোকটা অনেক ভালো। আমি না হলেও ওনার কাছে 3বার গিয়েছিলাম চেঞ্জ করতে। উনি আমাকে চেঞ্জ করে দিয়েছেন, কোনো প্রকার খারাপ ব্যবহার করেনি। আমি ভেবেছিলাম উনি আমার সাথে খারাপ ব্যবহার করবে বা চেঞ্জ করে দিবে না, কিন্তু উনি এগুলো কিছুই করেননি। উল্টো আরও বলতেছেন এগুলো যদি না হয় আবার নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব। মানে ফুটপাতের দোকানদার যে এত ভালো হয় এটা আসলে আমার জানা ছিল না। আমি সামান্য একটা স্কার্ফ কিনেছিলাম গতবারে রোজার ঈদে, সেই স্কার্ফটা ছিঁড়া ছিল। ওখানে নিয়ে গেছিলাম, উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমাকে চেঞ্জ করে দেয়নি। মাত্র 100 টাকা মামলা। আর এখানে তো মনে করো 100খানা টাকার মামলা, তারপরেও তো উনি আমার সাথে এরকম ব্যবহার করেনি। আসলে কি জানো, ব্যবহারেই বংশের পরিচয়। যার ব্যবহার ভালো নিঃসন্দেহে তার বংশটা অনেক ভালো, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তোমরা কারা কারা বাসায় এই গেঞ্জি কাপড়গুলো পরো? এগুলো বাসায় পরতে অনেক আরাম পাওয়া যায়, অনেক ভালো লাগে এগুলো পরতে। এই জামাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর কালার, নীল নীল ফুল দেওয়া। ওখানে অনেক ধরনের জামা আছে, অনেক ডিজাইনের জামা আছে, তো তার মধ্যে থেকে আমি কিছু জামা পছন্দ করে নিয়েছি। প্লাজো সিস্টেম বড় পাজামা ছিল একটা, তো উনি আমাকে সেটা নিতে বলেছিল, আমি নিইনি ভয়ে, যদি আবার আসতে হয়। তো ঠিক করেছি পরে গিয়ে সেটা কিনে নিয়ে আসবো। একটা কিনে নিয়ে আসবো, যদি পরে আরাম পাই, ভালো লাগে, তাহলে ওখান থেকে আরও কয়েকটা পাজামা কিনে নিয়ে আসবো। আর যদি না হয় তাহলে মার্কেট থেকে নিয়ে আসবো। জামাগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি। আসলে এত কাজের চাপ মনেই থাকে না, কাপড় কিনে রেখে দিয়েছি কিন্তু পরা হচ্ছে না, কারণ এই কাপড়ের সাথে ম্যাচিং করে পায়জামা কেনা হয়নি। ওখানে পায়জামা ছিল বাট সেগুলো কিনিনি, যেহেতু ওগুলো পরে আমি কমফর্ট ফিল করতেছি না, তাই ভাবতেছি যে মার্কেটের ভিতর থেকে পায়জামা কিনে নিব। বাবুর আব্বু তো আমাকে পায়জামা কিনে দেবেই না, বলতেছে হ্যাঁ তোমাকে পায়জামা কিনে দিয়েছি, তুমি এগুলো পরতে পারো না, এগুলো চেঞ্জ করে জামা নিয়ে এসেছো, এটা কি আমার দোষ নাকি? আমি তো তোমাকে পায়জামা কিনে দিয়েছিলাম, তুমি কেন পায়জামা পরতে পারলা না? এখন আবার জামা নিয়ে এসেছো, এখন তোমাকে আবার পায়জামা টাকা দিতে হবে, সেটা আমি করতে পারবো না। তো ওনাকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে, তাই ওনাকে আর কিছু বলি না। দেখি আমার কাছে টাকা হলে আমি কিছু পায়জামা কিনে নিয়ে আসবো। উনি অবশ্য বলেছিল যে উনি নিজে মার্কেটে গিয়ে আমার জন্য পায়জামা কিনে আনবে, আমি না করে দিয়েছি, কারণ আমি জানি উনি পায়জামা কিনে আনলে সেটার ফিটিং হবে না, মাপ হবে না, ছোটো হবে, বড় হবে। তো উনি আসলে আমার মাপটা ঠিকভাবে জানে না, উনি আমার জন্য যাই কিনে সেটা ফিটিং হয় না, সেটা মাপ ঠিক মতো হয় না। আবার আমি ওনাকে মাপ দিলেও উনি সেটা নিতে চায় না। আমি যদি বলি এই পায়জামাটা নিয়ে যাও, এই মাপের কাপড় নিয়ে আসবা, উনি সেটা জীবনেও নেবে না, বলবে তোমার মাপ আমার জানা আছে, আমি বুঝে নিব। পরবর্তীতে দেখা যায় যে ওনার আন্দাজ ভুল হয়। আচ্ছা আন্দাজ ভুল হয়েছে, ঠিক আছে, তুমি এটা চেঞ্জ করে নিয়ে আসো। উনি সেটাও করে না, কাপড় কিনে আনলে ব্যাস সেটা রেখে দেয়, সেটা আর চেঞ্জ করে আনে না। কত বলি কাপড়টা চেঞ্জ করে আনো, চেঞ্জ করে আনো, সেই কাপড় চেঞ্জ করার আর কোনো খবর থাকে না। বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় বের হয়েছি। কী ভাবতেছো সন্ধ্যাবেলায় কেন বের হয়েছি? আসলে আজকে বাচ্চাদেরকে নিয়ে শিশু পার্কে যাইনি। কীভাবে যাব, টাকা পয়সা তো ম্যানেজ হয়নি। আমি তো চিন্তাভাবনা করে রেখেছিলাম আজকেই যাব, সব কিছু ঠিকও করে রেখেছিলাম, কিন্তু পরে যখন টাকার কথা ভাবলাম তখন দেখলাম আমার কাছে মাত্র 1100 টাকা আছে। এই 1100 টাকা দিয়ে আমি শিশু মেলায় কীভাবে ঘুরবো বলো? এক একটা রাইডে ঘুরতে 50 টাকা লাগে, আবার প্রবেশ মূল্য আছে 100 টাকা। সাউদার জুনানার টিকিট লাগবে না, কিন্তু জায়ান্ট সারা তো লাগবে, আমার তো লাগবে, তো ওগুলো কিনতেও তো অনেক টাকা লাগবে। তারপর আবার যাওয়া আসা খরচ, বাচ্চাদেরকে কিছু খাবার খাওয়াতে হবে, সেটাও খরচ। তো এত খরচ দিয়ে তো হবে না 1100 টাকা দিয়ে। তাই আমি ঠিক করলাম যেহেতু শিশু মেলায় যাব, তাহলে একটু ভালোভাবেই যাই। কষ্ট করে গিয়ে বাচ্চাদের মন খারাপ করিয়ে লাভ নেই, ওরা যাতে ভালোভাবে ঘুরতে পারে সেই ব্যবস্থা করেই যাই। একটু সময় লাগুক, তারপরও সব কিছু গুছিয়ে যাই, তাহলে বাচ্চা অনেক খুশি হবে আর আমার কাছেও অনেক ভালো লাগবে। এই শুক্রবারে তো যাওয়া হলো না, আগাম শুক্রবারে যাব। এদিকে আমি শিশু মেলায় যাব, বাচ্চাদেরকে বলে রেখেছি, ওরা তো অনেক খুশি যে আমার সাথে ঘুরতে যাবে। তো যখন বললাম যাব না, তখন তো ওদের মন খারাপ হয়ে গেল। হ্যাঁ আম্মু, তুমি বললা যে আমাদেরকে নিয়ে যাবা, কেন তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ না? তুমি না বললা আজকে আমাদেরকে ঘুরতে নিবা।
তখন বললাম যে না আজকে যাওয়া হবে না। এ কথা বলার পরে তো ওদের মন খারাপ হয়ে গেল। তারপর চিন্তাভাবনা করলাম টাকা তো আছে, তো টাকা দিয়ে ওদেরকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। আগামী সপ্তাহে টাকা জমিয়ে ওদেরকে শিশু পাখি নিয়ে যাব। পরে আবার ভাবলাম ফুচকা খেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে, পরে যদি টাকা মেশাতে না পারি। তারপরে ভাবলাম আল্লাহ পাক ম্যানেজ করে দেবে ইনশাল্লাহ, ব্যবস্থাটা হবেই। তো এটা ভেবে আমি বের হয়ে গেলাম। তাছাড়া ইচ্ছা যখন হয়েছে আর টাকাও আছে তখন সেটা পূরণ করে নেওয়াই ভালো। অনেক সময় পর আর সেটা করা হয় না। আমারও খুব ইচ্ছা করতেছে ফুচকা খেতে, তাই বের হয়ে গেলাম। আমরা এখন কলামপুরে যাচ্ছি। তোমরা তো জানোই যে আমি কলামপুর থেকে ফুচকা খাই। কলামপুর ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে। মামা অনেক ভালোভাবে ফুচকা বানায়। তাছাড়া বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। রিক্সায় ওঠার পর থেকেই এত জ্যাম, বাবা জ্যামের মধ্যে যেতে অনেক সময় লাগতেছে। এমনিতে তো বের হতে হতে 7:30 বেজে গিয়েছে। কখন গিয়ে পৌঁছাবো সেটাই ভাবতেছি। আবার গিয়ে ফুচকা পাবো কি না সেটা একটা চিন্তার বিষয়। সেদিন তো রাত হয়ে গিয়েছিল, ফুচকা পাইনি, তাই বাচ্চাদেরকে খাওয়াতে পারিনি। বাচ্চাদের মন এমনিতেই খারাপ ছিল। বাবুর আব্বু তো পরে আর ফুচকা এনে খাওয়ায়নি, তাই আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি ফুচকা খাওয়াতে। দেখো রিক্সা ওঠার পরপরই সায়রা ঘুমিয়ে গেছে। সায়রার কোলে জুনানাও ঘুমিয়ে গেছে। আমি জুনানাকে কোলে রেখেছিলাম, সায়রা বলছে আমাকে দাও আমি কোলে রাখি। পরে ভাবলাম রিক্সা তো বড় আছে, ওর সমস্যা হবে না, তাই জুনানাকে ওর কোলে দিয়েছিলাম। কিন্তু এখন দেখতেছি দুজনেই ঘুমিয়ে গিয়েছে। সাওদা ঘুমায়নি, সাওদা বসে আছে, চুপ করে চেয়ে আছে। আমি তো মনে করেছিলাম সাওদাও ঘুমিয়ে গিয়েছে। সত্যি জায়ান সায়া না থাকলে আমার যে কী হতো। ওরা আছে বলেই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আমার কোনো সমস্যা হয় না। এই যে তোমরা দেখলা জায়ান জুনানাকে নিয়ে নিচে নামলো আর সায়রা জুনানাকে কোলে নিয়ে যাচ্ছে, এগুলো করার কারণে আমার কষ্টটাও কমে গিয়েছে। আসলে অনেকে বলে যে বাচ্চা বাচ্চা বেশি হলে কষ্ট যন্ত্রণা, কিন্তু কষ্টের পাশাপাশি সুখও আছে। বাচ্চা বেশি হলে কষ্ট যেমন হয়, সুখ কিন্তু তার থেকে অনেক বেশি হয়। কারণ বাচ্চারা বড় হয়ে গেলে তখন আর কোনো কষ্ট হয় না, তখন মা বাবার অনেক সুখ থাকে। যদি বাচ্চারা ভালো হয়, যদি বাচ্চারা ভালোভাবে বড় হতে পারে, যদি বাচ্চারা মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে বাবা মায়ের আর কোনো কষ্ট হয় না। সায়দার অনেক ক্ষুধা লেগেছে, দেখো না চেহারাটাকে কী করে রেখেছে। ক্ষুধা লাগছে, জান ক্ষুধা লাগছে। ওদেরকে ফুচকা খাওয়াবো তাই দুপুরবেলা ভাত খাওয়াইনি, কারণ ভাত খেলে ওরা আর ফুচকা খাবে না। এর আগেবারে ভাত খেয়ে নিয়ে গেছিলাম, পরে আর ফুচকা খেতে পারিনি, অনেক আফসোস করেছিল ওরা, তাই ওদেরকে আর ভাত খাওয়াইনি, আমিও খাইনি। পেট ভরে ফুচকা খেয়ে নিব, বাসায় যেয়ে ভাত খেয়ে নিব। মামা তো আমাদেরকে দেখে অনেক খুশি। আমি তো ভয়ে ভয়ে ছিলাম ফুচকা শেষ হয়ে গেছে কি না। পরে বললো যে না ফুচকা আছে, তো উনি আমাদেরকে বসার জন্য সিট দিল, আমরা বসলাম। ফুচকার দাম তো বেড়ে গিয়েছে, আগে ছিল 40 টাকা, এখন হচ্ছে 50 টাকা। মামাকে বললাম মামা একটু কমায় রাখেন। মামা বললেন সমস্যা নেই বসেন। বাচ্চাদের জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে। বেচারা সারাক্ষণ বাসার মধ্যে থাকে, ঘর থেকে বের হতে পারে না। যা তো যাও একটু বের হয়, কিন্তু সায়রা, জুনেনা, সাওদা ওরা তো বের হতেই পারে না। ওদেরকে নিয়ে কোথাও যেতে পারি না, তাই ওদেরকে নিয়ে বের হতে পারলে অনেক বেশি ভালো লাগে। সাওদা তো ফুচকা খেতে পারে না, তাই বলেছি ওকে 20 টাকা দিয়ে চপটি দিতে, ঝাল ছাড়া হালকা টক দিয়ে। ও খাচ্ছিল না, ওকে জোর করে আমি খাইয়ে দিয়েছি। আর জুনেনা তো আমার কোলে ছিল, আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন সে আমাদেরকে তাকিয়েছিল, তারপরে হুট করে আমার ফুচকার মধ্যে হাত দিয়ে দিয়েছে। আমার বোরখাটা ময়লা হয়ে গিয়েছিল, তারপরে টিস্যু দিয়ে মুছে ওকে আলাদা চেয়ারে বসালাম। হঠাৎ করে এই জায়গায় বসে ও একটু ভয় পেয়ে গিয়েছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অনেক কষ্ট করে ওকে থামালাম। আপুরা আমি ফুচকা খেয়েছি, ফুচকা খাওয়ার ভিডিওটা অনেক সুন্দরভাবে করেছিলাম, কিন্তু সেটা মুছে গিয়েছে। কীভাবে যে মোবাইল থেকে মুছে গিয়েছে বুঝতে পারছি না। আসলে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওর যে ফুটেজগুলো থাকে সেগুলো সব আমি মুছে ফেলি, তো ওই সময় মনে হয় এগুলোতে টিক পড়ে গিয়েছিল, তাই ওগুলো মুছে গিয়েছিল। এই মহিলাকে আমি চিনি না, কথাও বলিনি। এই মহিলা সায়রাকে জোর করে চপড়ি খাওয়াচ্ছিল, সায়রা খেতে যাচ্ছিল না। উনি অনেক বলে সায়রাকে খাওয়াচ্ছিল। আমি যখন ভিডিও করতেছিলাম তখন খেয়াল করিনি, পরে যখন বাসায় এডিট করতেছিলাম তখন দেখলাম যে উনি সায়রাকে জোর করে চপড়ি খাওয়াচ্ছে। ব্যাপারটা আমার কাছে একটু অড লেগেছিল। যদি সায়রা খেতে চাইতো তাহলে অন্য হিসাব ছিল, কিন্তু সায়রা খেতে যাচ্ছে না, উনি ওকে জোর করে খাওয়াচ্ছিল। এই ব্যাপারটা আমার কাছে অড লেগেছিল। চপড়ি খাওয়াতে সমস্যা নেই, কিন্তু অচেনা মানুষের কাছে কোনো কিছু না খাওয়াই ভালো। আমার এদিকে একটু খেয়াল রাখা দরকার ছিল, আমাকে একটু সতর্ক থাকতে হবে বাচ্চা থেকে নিয়ে বের হলে। অচেনা মানুষের হাতে কোনো কিছু না খাওয়াই ভালো, কখন কী হয় সেটা তো বলতে পারি না। বিপদ তো কখনো বলে কয়ে আসে না, তাই সবসময় আমাকে সাবধান থাকতে হবে, বাচ্চাদেরকে নিয়ে সাবধানে চলাফেরা করতে হবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।